সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পিও ডাবল একাডেমি। সো ফ্রেন্ডস, তোমাদের জন্য আবারও নিয়ে আসলাম আমি পিএসসি মিসলেনিয়াসের একটা গুরুত্বপূর্ণ জিকে ক্লাস, যেখানে তোমরা কিন্তু ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান এবং তোমাদের সায়েন্স পার্ট থেকে শুরু করে স্ট্যাটিক, কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেকটা প্রশ্ন আজকের এই ভিডিওতে থাকতে চলেছে। আর প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই ডিপ এবং প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ 2026 সালে পিএসসির জন্য। কেননা 2026 সালে যেটা তোমাদের পিএসসি মিসলেনিয়াস হতে চলেছে, খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নগুলো আসবে। তাই অবশ্যই বলবো সম্পূর্ণ ভিডিওটা ভালো করে দেখতে এবং প্রত্যেকটা প্রশ্ন তোমরা খাতার মধ্যে লিখতে পারো। আর আশা করি তোমরা প্রশ্ন দেখেই বুঝতে পারবে আজকের প্রশ্নগুলি কেমন আছে। আর প্রত্যেকটা প্রশ্নের উপরে আমি তোমাদের কোন টপিক থেকে নেওয়া হয়েছে সেই প্রশ্নটা সেটাও আমি উল্লেখ করেছি, যাতে তোমরা কিন্তু রিলেট পড়তে পারো। অর্থাৎ তোমরা এই প্রশ্নের সাথে সেই টপিকের রিলেট করে পড়বে, তাহলে দেখবে এই প্রশ্নগুলো খুবই সোজা তোমাদের লাগবে। তো আশা করি তোমরা আজকের এই ক্লাসটি সম্পূর্ণ দেখবে। আর অবশ্যই বলবো বন্ধুরা, ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে, আর এই পিডিএফটা পাওয়ার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিতে পারো। তো চলো আজকে ভিডিও শুরু করছি। তো আজকে 91 নম্বর প্রশ্ন থেকে হিস্ট্রি। তো প্রথম প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যের প্রশাসনিক ব্যবস্থায় সীতা শব্দটির দ্বারা নিচের কোনটিকে বোঝানো হতো? অর্থাৎ মৌর্য সাম্রাজ্যের প্রশাসনিক ব্যবস্থায় সীতা শব্দটির দ্বারা নিচের কোনটিকে বোঝানো হতো? অপশন এ ধর্মীয় কর, অপশন বি রাজার নিজস্ব জমি বা ক্রাউন ল্যান্ড থেকে প্রাপ্ত রাজস্ব, অপশন সি সেচ ব্যবস্থার জন্য নির্ধারিত কর, অপশন ডি গুপ্তচর বিভাগের প্রধান। তো মৌর্য সাম্রাজ্যের প্রশাসনিক ব্যবস্থায় সীতা শব্দটি নিচের অপশন বি রাজার নিজস্ব জমি বা ক্রাউন ল্যান্ড থেকে প্রাপ্ত রাজস্বকে বোঝানো হতো। অর্থাৎ রাজার নিজস্ব জমি বা ক্রাউন ল্যান্ড থেকে প্রাপ্ত রাজস্বকে মূলত সীতা শব্দটির দ্বারা বোঝানো হতো। অর্থাৎ সীতা শব্দটির দ্বারা কিন্তু এই বোঝানো হতো তোমাদের। তো আশা করি তোমরা এই প্রশ্নটি বুঝতে পেরেছো। তো চলো এখন পরবর্তী প্রশ্নের দিকে যাবো। সম্রাট অশোকের কোন শিলালিপিতে তার আসল নাম অশোক স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে? অর্থাৎ সম্রাট অশোকের কোন শিলালিপিতে তার আসল নাম অশোক সেটা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে? কেননা অধিকাংশ শিলালিপিতে তাকে দেবনাম প্রিয়দর্শী বলা হয়েছে। অপশন এতে আছে ভাব্য শিলালিপি, অপশন বিতে আছে মাস্কি শিলালিপি, অপশন সিতে আছে কলিঙ্গ শিলালিপি, অপশন ডিতে আছে জুনাগড় শিলালিপি। তো সম্রাট অশোকের কোন শিলালিপিতে তার আসল নাম অশোক স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে? কেননা অধিকাংশ শিলালিপিতে তাকে দেবনাম প্রিয়দর্শী বলা হয়েছে। তো এই প্রশ্নটি সঠিক উত্তর হচ্ছে অপশন বি মাস্কি শিলালিপি। অর্থাৎ মাস্কি শিলালিপিতে অশোকের আসল নাম যে অশোক সেটা কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের পিএসসির জন্য, কেননা পিএসসিতে তোমাদের এরকমই প্রশ্ন আসে। তো চলো পরবর্তী প্রশ্ন দিকে যাব। হরপ্পা সভ্যতার কোন কেন্দ্র থেকে একটি কলসিত জমি বা লাঙল চোষা ক্ষেত্রে প্রাচীনতম প্রমাণ পাওয়া গেছে? অর্থাৎ হরপ্পা সভ্যতার কোন কেন্দ্র থেকে একটি কলসিত জমি বা লাঙল চোষা ক্ষেতের প্রাচীনতম প্রমাণ পাওয়া গেছে? অপশন এ কালিমঙ্গান, অপশন বি বর্ণওয়ালি, অপশন সি লোথাল, অপশন ডি হরপ্পা। তো হরপ্পা সভ্যতার কোন কেন্দ্র থেকে একটি কলসিত জমি বা লাঙল চোষা ক্ষেতের প্রাচীনতম প্রমাণ পাওয়া গেছে? এই চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক হবে? তো বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ কালীবঙ্গান। অর্থাৎ হরপ্পা সভ্যতার কালীবঙ্গান কেন্দ্র থেকে একটি কলসিত জমি বা লাঙল চোষা ক্ষেতের কিন্তু প্রমাণ পাওয়া গেছে। এটা হরপ্পা সভ্যতা বা তোমাদের ইন্ডাস ভ্যালির একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। পরবর্তী প্রশ্ন তোমাদের গুপ্ত সাম্রাজ্য থেকে। তো পরবর্তী প্রশ্নটি হচ্ছে, গুপ্ত সাম্রাজ্যের শাসনকালে প্রদেশগুলিকে ভুক্তি বলা হতো। এই ভুক্তিগুলি শাসনকর্তাকে কি উপাধি দেওয়া হতো? অর্থাৎ গুপ্ত সাম্রাজ্যের শাসনকালে প্রদেশগুলিকে ভুক্তি বলা হতো, অর্থাৎ প্রদেশগুলিকে কিন্তু ভুক্তি বলা হতো। আর এই ভুক্তিগুলি শাসনকর্তাকে কি উপাধি দেওয়া হতো? অর্থাৎ যে ভুক্তিগুলো ছিল সেগুলি শাসনকর্তাকে কি উপাধি দেওয়া হতো? অপশন এ বিষয়পতি, অপশন সি উপরিকা, অপশন বি উপরিকা, অপশন সি গ্রামিক, অপশন ডি ওমার্ত। তো গুপ্ত সাম্রাজ্যের শাসনকালে প্রদেশগুলিকে ভুক্তি বলা হতো। এই ভুক্তিগুলির শাসনকর্তাকে অপশন বি উপরিকা উপাধি দেওয়া হতো। অর্থাৎ উপরিকা কিন্তু উপাধি দেওয়া হয়েছিল এই ভুক্তিগুলি শাসনকর্তাদের। তো আশা করি বুঝতে পেরেছো এই প্রশ্নটিও। তো চলো এখন পরবর্তী প্রশ্নের দিকে যাবো। আর অবশ্যই বলবো বন্ধুরা, ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নাও। তো পরবর্তী প্রশ্ন, দিল্লি সুলতানের কোন শাসক ইকতা প্রথা বিলুপ্ত করে সৈন্যদের নগদ বেতন পুরস্কৃত করা শুরু করেন? অর্থাৎ দিল্লি সুলতানের কোন শাসক ইকতা প্রথা বিলুপ্ত করে সৈন্যদের নগদ বেতনের পুরস্কৃত করা শুরু করেন? অপশন এ ইলতুৎমিশ, অপশন বি বলবন, অপশন সি আলাউদ্দিন খিলজি, অপশন ডি
ফিরোজ শাহ তুগলক। তো দিল্লি সুলতানির কোন শাসক ইকতা প্রথার বিলুপ্ত করে সৈন্যদের নগদ বেতনে পুরস্কৃত করা শুরু করেন? এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে তোমাদের জন্য পিএসসি যারা যারা দিচ্ছ। তো অবশ্যই বলবো এই প্রশ্নটিকে খাতার মধ্যে তোমরা 100% লিখে নিতে পারো, তোমাদের কিন্তু এই প্রশ্নটি আসার সম্ভাবনা রয়েছে। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে বন্ধুরা? তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি আলাউদ্দিন খিলজি। অর্থাৎ দিল্লি সুলতানির আলাউদ্দিন খিলজি ইকতা প্রথা বিলুপ্ত করে সৈন্যদের নগদ বেতনে কিন্তু পুরস্কৃত করা শুরু করেন। তো চলো পরবর্তী প্রশ্ন দিকে যাব। মারাঠা সম্রাট শিবাজির অষ্টপ্রধান নামক মন্ত্রী পরিষদের সুমন্ত বা দাবির পদে দায়িত্ব কী ছিল? অর্থাৎ মারাঠা সম্রাট শিবাজির অষ্টপ্রধান নামক মন্ত্রী পরিষদের সুমন্ত বা দাবির পদের দায়িত্ব কী ছিল? অপশন এ অর্থমন্ত্রী, অপশন বি সেনাপতি, অপশন সি বিদেশমন্ত্রী, অপশন ডি প্রধান বিচারপতি। তো মারাঠা সম্রাট শিবাজির অষ্টপ্রধান নামক মন্ত্রী পরিষদের সুমন্ত বা দাবির পদের দায়িত্ব ছিল অপশন সি বিদেশমন্ত্রী। অর্থাৎ এই যে সুমন্ত ও দাবির পদের দায়িত্ব ছিল মূলত বিদেশমন্ত্রী। আর এটা কোন সময়? সেটা হচ্ছে মারাঠা সাম্রাজ্য বা তোমাদের মুঘল সাম্রাজ্যের সময়। তো পরবর্তী প্রশ্নের দিকে যাব। আর পরবর্তী প্রশ্নটি যাওয়ার আগে তোমরা উপরে দেখতেই পারছো হিস্ট্রি, নিচে মডার্ন অ্যান্ড ব্রিটিশ ইন্ডিয়া, এভাবেই কিন্তু আমি প্রত্যেকটা প্রশ্ন রেখেছি তোমাদের সুবিধার জন্য। তো চলো পরবর্তী প্রশ্নটি হচ্ছে 1826 সালে বিখ্যাত ইয়ান্দাবুর সন্ধি স্বাক্ষরের মাধ্যমে কোন যুদ্ধের অবসান ঘটেছিল? অর্থাৎ 1826 সালে বিখ্যাত ইয়ান্দাবুর সন্ধি স্বাক্ষরের মাধ্যমে কোন যুদ্ধের অবসান ঘটেছিল? অপশন এ প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধ, অপশন বি প্রথম ইঙ্গো শিখ যুদ্ধ, অপশন সি প্রথম ইঙ্গো বর্মী যুদ্ধ, অপশন ডি দ্বিতীয় ইঙ্গো আফগান যুদ্ধ। তো 1826 সালের বিখ্যাত ইয়ান্দাবুর সন্ধি স্বাক্ষরের মাধ্যমে অপশন সি প্রথম ইঙ্গো বর্মী যুদ্ধের অবসান ঘটেছিল। অর্থাৎ প্রথম ইঙ্গো বর্মী যুদ্ধের অবসান ঘটেছিল মূলত তোমাদের ইয়ান্দাবুর সন্ধির মাধ্যমে বা ইয়ান্দাবুর সন্ধি স্বাক্ষরের মাধ্যমে। তো চলো পরবর্তী প্রশ্ন। ব্রিটিশ পার্লামেন্টের প্রথম ভারতীয় সদস্য হিসেবে দাদাভাই নৌরোজি কোন রাজনৈতিক দলের টিকিটে নির্বাচিত হয়েছিলেন? অর্থাৎ ব্রিটিশ পার্লামেন্টের হাউস অফ কমন্স প্রথম ভারতীয় সদস্য হিসেবে দাদাভাই নৌরোজি কোন রাজনৈতিক দলের টিকিটে নির্বাচিত হয়েছিলেন? অপশন এ লেবার পার্টি, অপশন বি কনজারভেটিভ পার্টি, অপশন সি লিবারেল পার্টি, অপশন ডি সোশ্যালিস্ট পার্টি। তো ব্রিটিশ পার্লামেন্টের প্রথম ভারতীয় সদস্য যার নাম দাদাভাই নৌরোজি, আশা করি এটাও একটা প্রশ্ন হয়ে যেতে পারে তোমাদের, তিনি কোন রাজনৈতিক দলের টিকিটে নির্বাচিত হয়েছিলেন? এই প্রশ্নটির সঠিক উত্তর কী হবে? তো বন্ধুরা এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন সি লিবারেল পার্টির তিনি নির্বাচিত হয়ে ব্রিটিশ পার্লামেন্টের প্রথম ভারতীয় সদস্য হিসেবে কিন্তু তিনি গিয়েছিলেন। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। তো পরবর্তী প্রশ্নটি হচ্ছে 1913 সালের আমেরিকার সান ফ্রান্সিসকোতে প্রতিষ্ঠিত গদ্দর পার্টির প্রথম সভাপতি কে ছিলেন? অর্থাৎ 1913 সালের প্রতিষ্ঠিত হওয়া গদ্দর পার্টির প্রথম সভাপতি কে ছিলেন? আর কোথা থেকে এটি প্রতিষ্ঠিত হয়েছিল? আমেরিকার সান ফ্রান্সিসকো থেকে এটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। অপশন এ লালা হরদওয়াল, অপশন বি মোহন সিং ভাকনা, অপশন সি তারকানাথ দাস, অপশন ডি রাসবিহারী বসু। তো 1913 সালের আমেরিকার সান ফ্রান্সিসকোতে তোমাদের প্রতিষ্ঠিত গদ্দর পার্টির প্রথম সভাপতি ছিলেন অপশন বি মোহন সিং ভাকনা। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। তো পরবর্তী প্রশ্নটি হচ্ছে 1931 সালের ভারতীয় জাতীয় কংগ্রেসের করাচি অধিবেশনের মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস এবং জাতীয় অর্থনৈতিক কর্মসূচি সংক্রান্ত ঐতিহাসিক প্রস্তাবনাটি কে পেশ করেছিলেন? অর্থাৎ 1931 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের করাচি অধিবেশনের মৌলিক অধিকার এবং জাতীয় অর্থনৈতিক কর্মসূচি সংক্রান্ত ঐতিহাসিক প্রস্তাবটি কে পেশ করেছিলেন? অপশন এ জওহরলাল নেহেরু, অপশন বি সর্দার বল্লভভাই প্যাটেল, অপশন সি সুভাষচন্দ্র বসু, অপশন ডি মহাত্মা গান্ধী। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন এ জওহরলাল নেহেরু। অর্থাৎ জওহরলাল নেহেরু 1931 সালের ভারতীয় জাতীয় কংগ্রেসের করাচি অধিবেশনে মৌলিক অধিকার এবং জাতীয় অর্থনৈতিক কর্মসূচি সংক্রান্ত ঐতিহাসিক প্রস্তাবটি পেশ করেছিলেন এবং সভাপতি ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল, কিন্তু ড্রাফট বা প্রস্তাব তৈরি করেছিলেন নেহেরু। তো আশা করি এইটুকু বুঝতে পেরেছো। তো চলো এখন পরবর্তী প্রশ্নের দিকে যাবো। আর পরবর্তী প্রশ্নও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 1930 সালে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সাথে নিচের কোন বিপ্লবী সরাসরি যুক্ত ছিলেন না? অর্থাৎ 1930 সালের চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সাথে নিচের কোন বিপ্লবী সরাসরি যুক্ত ছিলেন না? অপশন এ সূর্য সেন, অপশন বি কল্পনা দত্ত, অপশন সি প্রীতিলতা ওয়াদ্দেদার, অপশন বি বীণা দাস। তো 1930 সালের চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সাথে নিচের কোন বিপ্লবী সরাসরি যুক্ত ছিলেন না? অপশন ডি বীণা দাস, তিনি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সাথে সরাসরি যুক্ত ছিলেন না। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাবো। আর অবশ্যই বলবো বন্ধুরা ভিডিওটিকে লাইক করে এখনই নাও, আর চ্যানেলটিকে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নাও। তো চলো পরবর্তী প্রশ্নটি হচ্ছে তোমাদের 102 নম্বর প্রশ্ন, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য।
প্রশ্নটি হচ্ছে দাদাভাই নওরোজির বিখ্যাত গ্রন্থ প্রপার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বা তোমাদের ড্রেন থিওরি যাকে বলা হয়, সেটি কোন সালে প্রকাশিত হয়েছিল? অর্থাৎ প্রপার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল, যাতে সম্পদ নিগমন তত্ত্ব বা ড্রেন থিওরি বিস্তারিত ছিল, সেটি কোন সালে প্রকাশিত হয় বা প্রকাশিত হয়েছিল? অপশন এ 1882, অপশন বি 1901, অপশন সি 1905, অপশন ডি 1907। তো দাদাভাই নওরোজি বিখ্যাত গ্রন্থ প্রপার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বা ড্রেন থিওরি যাকে বলা হয়, সেটি কত সালে প্রকাশিত হয়েছিল? এই প্রশ্নটির সঠিক উত্তর কী হবে? তো বন্ধুরা, এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন বি 1901 সালে। অর্থাৎ দাদাভাই নওরোজির বিখ্যাত গ্রন্থ প্রপার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, এটি প্রকাশিত হয়েছিল অপশন বি 1901 সালে। আর তোমার যে শর্টকাট যদি প্রশ্ন আসে তোমাদের কিন্তু আসতে পারে ড্রেন থিওরি কার লেখা এবং ড্রেন থিওরি কত সালে প্রকাশিত হচ্ছে, এভাবে কিন্তু তোমাদের আসতে পারে। বা ড্রেন থিওরির সাথে নিচের কোনটি সম্পর্কিত, এভাবে কিন্তু তোমাদের প্রশ্নগুলি আসতে পারে। তো পরবর্তী প্রশ্ন, 1931 সালে স্বাক্ষরিত গান্ধী আরোহণ চুক্তি ভারতের ইতিহাসে আর কি নামে তোমাদের সমাধিক পরিচিত লাভ করে? অর্থাৎ 1931 সালে স্বাক্ষরিত গান্ধী আরোহণ চুক্তি ভারতের ইতিহাসে আর কি নামে সমধিক পরিচিত লাভ করে? অপশন এ পুনা প্যাক্ট, অপশন বি লখনৌ প্যাক্ট, অপশন সি দিল্লি প্যাক্ট, অপশন ডি সিমলা চুক্তি। তো 1931 সালে স্বাক্ষরিত গান্ধী আরোহণ চুক্তি ভারতের ইতিহাসে আর কি নামে পরিচিত বা আর কি নামে পরিচিত লাভ করেছিল? অপশন কি হবে এটি? সঠিক উত্তর হচ্ছে অপশন সি দিল্লি প্যাক্ট। অর্থাৎ 1931 সালে স্বাক্ষরিত গান্ধী আরোহণ চুক্তি ভারতীয় ইতিহাসে দিল্লি প্যাক্ট নামে সমাধিক পরিচিত লাভ করেছে। অর্থাৎ এই দুটি কিন্তু একই, আর এটি মূলত তোমাদের পরবর্তীতে দিল্লি প্যাক্ট নামে কিন্তু সমাধি পেয়েছিল বা দিল্লি প্যাক্ট নামে কিন্তু পরিচিত লাভ করেছিল অধিক। তো পরবর্তী প্রশ্ন, নীল বিদ্রোহের সময়কালে বাংলার কৃষকদের পক্ষ থেকে জোরালো সওয়াল করা পত্রিকা হিন্দু প্যাট্রিয়ট এর সম্পাদক কে ছিলেন? অর্থাৎ নীল বিদ্রোহের সময়কালে বাংলার কৃষকদের পক্ষে জোরালো সওয়াল করা পত্রিকা হিন্দু প্যাট্রিয়ট এর প্রখ্যাত সম্পাদক কে ছিলেন? অপশন এ হরিশচন্দ্র মুখোপাধ্যায়, অপশন বি দীনবন্ধু মিত্র, অপশন সি শিশির কুমার ঘোষ, অপশন ডি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তো নীল বিদ্রোহের সময়কালে বাংলার কৃষকদের পক্ষে জোরালো সওয়াল করা পত্রিকার হিন্দু প্যাট্রিয়ট এর প্রধান সম্পাদক কে ছিলেন? এই চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক হবে? তো বন্ধুরা, এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন এ হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। অর্থাৎ নীল বিদ্রোহের সমকালে বাংলার কৃষকদের পক্ষে জোরালো সওয়াল করে হিন্দু প্যাট্রিয়টের সম্পাদক ছিলেন হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তো চলো পরবর্তী প্রশ্ন থেকে যাবো। তো পরবর্তী প্রশ্নটি হচ্ছে বাহমনি সাম্রাজ্যের কোন শাসকের রাজত্বকালে বিখ্যাত রুশ পর্যটক আফানাসি নিকিতিন তিনি ভারতে ভ্রমণ করেছিলেন? অর্থাৎ বাহমনি সাম্রাজ্যের কোন শাসকের রাজত্বকালে বিখ্যাত রুশ পর্যটক আফানাসি নিকিতিন তিনি ভারত ভ্রমণ করেছিলেন? অপশন এ আলাউদ্দিন হাসান বাহমনি শাহ, অপশন বি প্রথম মোহাম্মদ শাহ, অপশন সি তৃতীয় মোহাম্মদ শাহ, অপশন ডি ফিরোজ শাহ বাহমনি। তো বাহমনি সাম্রাজ্যের কোন শাসকের রাজত্বকালে বিখ্যাত রুশ পর্যটক আফানাসি নিকিতিন তিনি ভারত ভ্রমণ করেছিলেন? এই চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক হবে? এটাও কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর আগে বলছি পিএসসিতে কিন্তু তোমাদের ডিপ প্রশ্ন দেবে, সেক্ষেত্রে অবশ্যই তোমাদের যেগুলো যেগুলো নলেজ আছে তার থেকেও একটু ডিপে গিয়ে পড়বে, কারণ এখনও পর্যন্ত তোমাদের সময় আছে। সেক্ষেত্রে কিন্তু আবারও বলছি ভালো করে প্রিপারেশনটা নাও জিকের জন্যে। তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি তৃতীয় মোহাম্মদ শাহ। আর ওপরে তো দেখতেই পাচ্ছ হিস্ট্রির পাশে আমি তোমাদের মেডেভেল অ্যান্ড কালচার ভালো করে দিয়েছি, সেক্ষেত্রে তোমাদের সুবিধাই হবে পড়তে। তো চলো পরবর্তী প্রশ্ন দিকে যাবো। আর অবশ্যই পিডিএফটি পাওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন হয়ে নিতে পারো। আর এই ছিল তোমাদের 15টা প্রশ্ন, কিন্তু এখন তোমাদের আমি জিওগ্রাফি শুরু করতে চলেছি। তো জিওগ্রাফি প্রথম প্রশ্নটি হচ্ছে ভূ অভ্যন্তরের গঠন অনুযায়ী ম্যান্টল এবং কোর বা কেন্দ্রমণ্ডলের মধ্যবর্তী সীমানা বা বিযুক্তি রেখাকে কি বলা হয়? অর্থাৎ ভূ অভ্যন্তরের গঠন অনুযায়ী ম্যান্টল বা কোর বা কেন্দ্রমণ্ডল বা তোমাদের কেন্দ্রমণ্ডলের মধ্যবর্তী সীমানাকে বা বিযুক্তি রেখাকে কি বলা হয়? অপশন এ মোহরভিসিক বিযুক্তি, অপশন বি কনরাডো বিযুক্তি, অপশন সি গুটেনবার্গ বিযুক্তি, অপশন ডি লেহমান বিযুক্তি। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আগে বলছি। আশা করি যারা যারা তোমরা একটু জিকে কম পড়েছো এগুলি প্রশ্ন তোমাদের কাছে কিন্তু নতুন লাগতে পারে। আর এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন সি গুটেনবার্গ বিযুক্তি। অর্থাৎ ভূ অভ্যন্তরের গঠন অনুযায়ী ম্যান্টল বা কোর বা তোমাদের কেন্দ্রমণ্ডলের মধ্যবর্তী সীমানাকে কিন্তু তোমাদের গুটেনবার্গ বিযুক্তি কিন্তু বলা হয়। পরবর্তী প্রশ্ন দিকে যাব। ভৌগোলিক ম্যাপ অনুযায়ী অর্থাৎ ভৌগোলিক ম্যাপ অনুযায়ী 8 ডিগ্রি চ্যানেল নিচের কোন দুটি স্থানকে পরস্পর বিচ্ছিন্ন করেছে? অর্থাৎ ভৌগোলিক ম্যাপ অনুযায়ী 8 ডিগ্রি চ্যানেল নিচের কোন দুটি স্থানকে পরস্পর থেকে বিচ্ছিন্ন করেছে? অপশন এ আন্দামান ও নিকোবর, অপশন বি মিনিকয় এবং মালদ্বীপ, অপশন সি লাক্ষাদ্বীপ এবং মিনিকয়, অপশন ডি দক্ষিণ আন্দামান এবং লিটল আন্দামান। তো ভৌগোলিক ম্যাপ অনুযায়ী 8 ডিগ্রি চ্যানেল নিচের কোন দুটি স্থানকে পরস্পর বিচ্ছিন্ন করেছে? তো সঠিক উত্তর কী হবে এই প্রশ্নটার? তো এই প্রশ্নটার সঠিক উত্তর হচ্ছে অপশন বি মিনিকয় এবং মালদ্বীপ। এটি হবে সঠিক উত্তর। অর্থাৎ মিনিকয় এবং মালদ্বীপকে 8 ডিগ্রি চ্যানেল কিন্তু পরস্পর থেকে বিচ্ছিন্ন করেছে। তো চলো পরবর্তী প্রশ্ন দিকে যাব। পরবর্তী প্রশ্নটি হচ্ছে রাজস্থানের বিখ্যাত লুনি নদী ভারতের একমাত্র
অন্তবাহিনী নদী এটি শেষ পর্যন্ত কোথায় গিয়ে পতিত হয়েছে বা হারিয়ে গেছে? অর্থাৎ রাজস্থানের বিখ্যাত লুনি নদী ভারতের একমাত্র অন্তবাহিনী নদী, এটি শেষ পর্যন্ত কোথায় গিয়ে পতিত হয়েছে বা হারিয়ে গেছে? অপশন এ আরব সাগর, অপশন বি তোমাদের অপশন বিতে আছে খাম্বাত উপসাগর, অপশন সি কচ্ছের রণ, অপশন ডি তোমাদের সম্বর হ্রদ। তো সঠিক উত্তর কী হবে? আর বন্ধুরা অবশ্যই বলো ভিডিওটিকে লাইক করে, কেননা তোমাদের জন্য অনেক কষ্ট করে আমি ভিডিও বানাই, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমরা ভিডিওটিকে লাইক করে নেবে। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন সি কচ্ছের রণ। অর্থাৎ রাজস্থানের বিখ্যাত লুনি নদী ভারতের একমাত্র অন্তর্বাহী নদী, এটি শেষ পর্যন্ত কচ্ছের রণে হারিয়ে গেছে। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ব্যাঙের ছাতার মতো দেখতে ভূমিরূপকে ভৌগোলিক পরিভাষায় কী বলা হয়? অর্থাৎ বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ব্যাঙের ছাতার মতো দেখতে ভূমিরূপকে ভূগোলের পরিভাষায় কী বলা হয়? ইয়াংডাং, অপশন বি জিউগেন, অপশন সি মাশরুম রক বা গারা, অপশন ডি ইন সেলবার্স। তো বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ব্যাঙের ছাতার মতো দেখতে ভূমিরূপকে ভূগোলের পরিভাষায় কী বলা হয়? এই চারটি অপশনের মধ্যে সঠিক কোনটি হবে? তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন সি মাশরুম বা রক গাড়া। অর্থাৎ মাশরুম বা রক গাড়া হচ্ছে বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ব্যাঙের ছাতার মতো দেখতে ভূমিরূপ, যা ভূগোলের পরিভাষা তোমাদের মাশরুম বা রক গাড়া বলা হয়। আর বন্ধুরা মাইক্রোফোন নেই, সেক্ষেত্রে কিন্তু তোমাদের বাইরের নয়েজ আসতে পারে, অর্থাৎ বাইরের নয়েজ কিন্তু আসতে পারে বা আমার কথা তোমাদের কাছে স্পষ্ট নাও যেতে পারে। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাবো। ভারতীয় কৃষিক্ষেত্রে গোল্ডেন ফাইবার বিপ্লব নিচের কোন ফসলটি উৎপাদনের সাথে সম্পর্কিত? অর্থাৎ ভারতীয় কৃষির ক্ষেত্রে গোল্ডেন ফাইবার বিপ্লব নিচের কোন ফসলটি উৎপাদনের সাথে সম্পর্কিত? অপশন এ রেশম বা সিল্ক, অপশন বি পাট, অপশন সি তুলো, অপশন ডি সূর্যমুখী। অর্থাৎ ভারতীয় কৃষিক্ষেত্রে গোল্ডেন ফাইবার বিপ্লব নিচের কোন ফসলটির উৎপাদনের সাথে সম্পর্কিত? তো এই প্রশ্নটি সঠিক উত্তর হচ্ছে অপশন বি পাট। অর্থাৎ ভারতীয় কৃষিক্ষেত্রে গোল্ডেন ফাইবার বিপ্লব নিচের পাট ফসলটি উৎপাদনের সাথে কিন্তু সম্পর্কিত। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জিওগ্রাফি থেকে। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। পরবর্তী প্রশ্নটি হচ্ছে 2011 সালের সেন্সাস বা জনগণনা অনুযায়ী ভারতের কোন রাজ্যে জনসংখ্যা ঘনত্ব সবচেয়ে কম? অর্থাৎ 2011 সালের সেন্সাস বা জনগণনা অনুযায়ী ভারতের কোন রাজ্যে জনসংখ্যা ঘনত্ব সবচেয়ে কম? অপশন এ মিজোরাম, অপশন বি সিকিম, অপশন সি অরুণাচল প্রদেশ, অপশন ডি আন্দামান ও নিকোবর। তো তোমাদের এই প্রশ্নটির সঠিক উত্তর কী হবে? তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে তোমাদের অপশন সি অরুণাচল প্রদেশ। অর্থাৎ 2011 সালের সেন্সাস বা জনগণনা অনুযায়ী ভারতের অরুণাচল প্রদেশ রাজ্যের জনসংখ্যার ঘনত্ব কিন্তু সবচেয়ে কম। আর এটি প্রতি বর্গ কিমিতে প্রায় 17 জন, অর্থাৎ প্রতি বর্গ কিমিতে প্রায় 17 জনের জনসংখ্যা ঘনত্ব কিন্তু আছে। চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। তো পরবর্তী প্রশ্ন হচ্ছে পৃথিবীর অ্যালবেডো বলতে নিচের কোনটিকে বোঝায়? অর্থাৎ পৃথিবীর অ্যালবেডো বলতে নিচের কোনটিকে বোঝায়? অপশন এ বায়ুমণ্ডল দ্বারা শোষিত সৌর বিকিরণ, অপশন বি পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রতিফলিত সৌর বিকিরণের শতাংশ, অপশন সি গ্রিনহাউস গ্যাসের কারণে আটকে পড়া তাপ, অপশন ডি মেরু অঞ্চলে বরফের পরিমাণ। অর্থাৎ পৃথিবীর অ্যালবেডো বলতে নিচের কোনটিকে বোঝায়? এই চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক হবে যে পৃথিবীর অ্যালবেডো তাকে বোঝায়? তো বন্ধুরা এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন বি পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রতিফলিত সৌর বিকিরণের শতাংশ। অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রতিফলিত সৌর বিকিরণের শতাংশকে মূলত তোমাদের পৃথিবীর অ্যালবেডো বলা হয়। আর যারা ভাবছো যে কিভাবে তোমরা ডেসক্রিপটিভ পড়বে পিএসসির জন্য, তো বন্ধুরা তোমরা যদি চাও, তোমরা যদি প্রায় 10-15 জনের মতোও চাও, তাহলে আমি অবশ্যই তোমাদের জন্য কিন্তু পিএসসির ডেসক্রিপটিভ ব্যাচ বা তোমাদের ইউটিউবে একটা ফ্রি ক্লাস করাবো। সেক্ষেত্রে তোমাদের প্রায় 1-2 ঘন্টার একটা ক্লাস করাবো। সেক্ষেত্রে তোমাদের জিওগ্রাফি প্রথম ক্লাসে রাখবো এবং সেকেন্ড ক্লাসে তোমাদের হিস্ট্রি রাখবো এবং তোমাদের পলিটি রাখবো। অর্থাৎ তোমাদের 4-5টা ক্লাসের মতো রাখতে চলেছি। যদি তোমরা চাও, তোমরা না বললে আমি রাখবো না, তো অবশ্যই তোমরা যদি চাও আমি অবশ্যই তোমাদের ডেসক্রিপটিভ কিন্তু তোমাদের ক্লাস রাখবো। তো চলো এখন পরবর্তী প্রশ্নের দিকে যাবো। আর এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন বি, এটা তোমরা খাতার মধ্যে লিখে নিতে পারো। তো পরবর্তী প্রশ্নটি হচ্ছে ইন্ডিয়ান লেকস থেকে। তো পরবর্তী প্রশ্ন হচ্ছে কেইবুল লামজাও ন্যাশনাল পার্ক, যা বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান, সেটি ভারতের কোন হ্রদে অবস্থিত? অর্থাৎ কেইবুল লামজাও ন্যাশনাল পার্ক, যা বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান, সেটি ভারতের কোন হ্রদে অবস্থিত? অপশন এ ডাল লেক, যেটি জম্মু ও কাশ্মীরে অবস্থিত, অপশন বি চিল্কা হ্রদ, যেটি উড়িষ্যায় অবস্থিত, অপশন সি লোকটাক হ্রদ হবে এখানে, বা এখানে লোকটাক হ্রদও বলা হয়, সেটি মণিপুরে অবস্থিত, এবং অপশন ডি তোমাদের অপশন ডিতে আছে ভেম্বানার হ্রদ, যেটি কেরালায় অবস্থিত। অর্থাৎ কেইবুল লামজাও ন্যাশনাল পার্ক, যা বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান, সেটি কিন্তু তোমাদের অপশন সি লোকটাক হ্রদ মণিপুরে অবস্থিত। আর অবশ্যই বন্ধুরা তোমরা একটা খেয়াল রাখবে, এটা কিন্তু পৃথিবীর একমাত্র জাতীয় ভাসমান জাতীয় উদ্যান, আর যার নাম হচ্ছে কেইবুল লামজাও ন্যাশনাল পার্ক, যেটি অবস্থিত লোকটাক হ্রদের উপরে মণিপুর রাজ্যের। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব।
অযোধ্যার পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, যা পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা অবস্থিত? অর্থাৎ অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, যা পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা অবস্থিত? এখানে কিন্তু দুইটা প্রশ্ন হয়ে গেল। তো প্রথম অপশনটি আছে বিহারীনাথ, অপশন বিতে আছে গোর্গাবুরু, অপশন সিতে আছে শুশুনিয়া, অপশন ডিতে আছে সান্দাকফু। তো অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, যা পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন বি গোর্গাবুরু। অর্থাৎ অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে গোর্গাবুরু, যেটি মূলত তোমাদের পুরুলিয়া রাজ্যে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, ভারতের বিখ্যাত উপজাতি সম্প্রদায় টোডা মূলত কোন পাহাড়ি অঞ্চলে বসবাস করে? অর্থাৎ ভারতের বিখ্যাত উপজাতি সম্প্রদায় টোডা মূলত কোন পাহাড়ি অঞ্চলে বসবাস করে? অপশন এ খাসি পাহাড়, অপশন বি নীলগিরি পাহাড়, অপশন সি আরাবল্লী পর্বত, অপশন ডি সাতপুরা রেঞ্জ। তো ভারতের বিখ্যাত উপজাতি সম্প্রদায় টোডা মূলত কোন পাহাড়ি অঞ্চলে বসবাস করে? এই চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক হবে? তো মূলত এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন বি নীলগিরি পাহাড়। অর্থাৎ ভারতের বিখ্যাত উপজাতি সম্প্রদায় টোডা মূলত নীলগিরি পাহাড় অঞ্চলে বসবাস করে। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন নদীকে সিকিমের জীবনরেখা বলা হয়, যা সিকিমের থেকে উৎপত্তি লাভ করে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে? অর্থাৎ পশ্চিমবঙ্গের কোন নদীকে সিকিমের জীবনরেখা বলা হয়, যা সিকিম থেকে উৎপন্ন হয়ে বা উৎপত্তি হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে? অপশন এ মহানন্দা, অপশন বি জলঢাকা, অপশন সি তিস্তা, অপশন ডি তোরসা। তো পশ্চিমবঙ্গের কোন নদীকে সিকিমের জীবনরেখা বলা হয়, যা সিকিমের থেকে উৎপত্তি লাভ করে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে? সঠিক উত্তর কী হবে এই প্রশ্নটির? তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন সি তিস্তা। অর্থাৎ পশ্চিমবঙ্গের তিস্তা নদী বা যেটি সিকিমের তোমাদের জীবনরেখা বলা হয়, সেটি সিকিম থেকে উৎপত্তি লাভ করে কিন্তু পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। এটা কিন্তু তোমাদের একটা শিওর শর্ট প্রশ্ন, আমি এই নেক্সট প্রশ্নটি করাবো। তো নেক্সট প্রশ্নটি হচ্ছে, ভারতের প্রথম আধুনিক সুতির কল 1818 কোথায় স্থাপিত হয়েছিল? অর্থাৎ প্রথম সুতি কাপড়ের কল কারখানা 1818 সালে কোথায় স্থাপিত হয়েছিল? অপশন এ মুম্বাই, অপশন বি সুরাট, অপশন সি ফোর্ট গ্লস্টার কলকাতা, অপশন ডি কানপুর। তো এই প্রশ্নটির সঠিক উত্তর কী হবে? তো বন্ধুরা এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন সি ফোর্ট গ্লস্টার কলকাতায় প্রথম আধুনিক সুতির কাপড়ের কল 1818 সালে স্থাপিত হয়েছিল। এটা তোমাদের ধরে রাখো একটা শিওর শর্ট প্রশ্ন। তো আমি যেগুলি শিওর শর্ট বলবো বা তোমাদের বলবো এগুলি গুরুত্বপূর্ণ, তো অবশ্যই ওগুলো কিন্তু খাতার মধ্যে তোমরা লিখে রাখো, পরে মিলিয়ে নিও, তোমাদের পিএসসিতে কিন্তু আসবেই। তো পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে বা আর্টিকেলে জাতীয় গুরুত্বসম্পন্ন স্মৃতিস্তম্ভ বা স্থানগুলিকে সংরক্ষণ করার কথা বলা হয়েছে? অর্থাৎ ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে জাতীয় গুরুত্বসম্পন্ন স্মৃতিস্তম্ভ বা স্থানগুলিকে সংরক্ষণের কথা বলা হয়েছে, বা প্রোটেক্টর অফ মনুমেন্টস অ্যান্ড প্লেস অফ ন্যাশনাল ইম্পর্টেন্স? তো অপশনে আর্টিকেল 48, আর্টিকেল 49, আর্টিকেল 50, আর্টিকেল 51। তো এই প্রশ্নটি সঠিক উত্তর কী হবে তোমাদের মনে হচ্ছে? তো বন্ধুরা এই প্রশ্নটি সঠিক উত্তর হচ্ছে অপশন বি অনুচ্ছেদ 49। অর্থাৎ ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 49-এ জাতীয় গুরুত্বসম্পন্ন স্মৃতিস্তম্ভ বা তোমাদের স্মৃতিস্তম্ভ যে স্থানগুলি, সেগুলি কিন্তু সংরক্ষণের কথা কিন্তু এই আর্টিকেলে বলা হয়েছে বা উল্লেখ করা আছে। তো এখন পরবর্তী প্রশ্নটি হচ্ছে, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতের ভোটদানের ন্যূনতম বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছিল? অর্থাৎ কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতের ভোটদানের ন্যূনতম বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছিল? অপশন এ 42তম সংশোধনী, অপশন বি 44তম সংশোধনী, অপশন সি 61তম সংশোধনী, অপশন ডি 73তম সংশোধনী। তো কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতে ভোটদানের ন্যূনতম বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছিল? সঠিক উত্তর অপশন সি 61তম সংবিধান সংশোধনের মাধ্যমেই তোমাদের ভোটদানের ন্যূনতম বয়স 21 বছর থেকে 18 বছর করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে সংবিধানের পরিচয়পত্র বলে আখ্যায়িত করেছিলেন কে? অর্থাৎ ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে কে সংবিধানের পরিচয়পত্র বলে আখ্যায়িত করেছেন? অপশন এ ডক্টর বি আর আম্বেদকর, অপশন বি এন ভে পালখিওয়ালা, অপশন সি কে এম মুন্সি, অপশন ডি আর্নেস্ট বাকার। তো ভারতের সংবিধান প্রস্তাবনাকে কে সংবিধানের পরিচয়পত্র বলে আখ্যায়িত করেছেন? সঠিক উত্তর অপশন বি এন এ পালখিওয়ালা। অর্থাৎ এন এল পালখিওয়ালা তিনি সংবিধানের পরিচয় হিসেবে সংবিধানের প্রস্তাবনাকে কিন্তু আখ্যায়িত করেছেন। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। লোকসভার কোন অধিবেশন বৈধভাবে শুরু করার জন্য প্রয়োজনীয় কোরাম বা ন্যূনতম সদস্য সংখ্যা কত হতে হবে? অর্থাৎ লোকসভার কোনো অধিবেশন বা কোনো অধিবেশন বৈধভাবে শুরু করার জন্য প্রয়োজনীয় কোরাম বা ন্যূনতম সদস্য সংখ্যা কত হতে হবে? অপশন এ মোট সদস্য সংখ্যার 1/5 অংশ, অপশন বি মোট সদস্য সংখ্যার 1/6 অংশ, অপশন সি মোট সদস্য সংখ্যার 1/10 অংশ, অপশন ডি মোট সদস্য সংখ্যার 1/3 অংশ। তো লোকসভার কোনো অধিবেশনের বৈধভাবে শুরু করার জন্য প্রয়োজনীয় কোরাম বা ন্যূনতম সদস্য সংখ্যা কত হতে হবে? এই প্রশ্নটি সঠিক উত্তর কী হবে তোমার বলে মনে হয়? তো বন্ধুরা এই প্রশ্নটি সঠিক উত্তর হচ্ছে অপশন সি মোট সদস্য সংখ্যার 1/10 অংশ। অর্থাৎ মোট সদস্য সংখ্যা তোমাদের 1/10 অংশই প্রয়োজন
বা তোমাদের কোনো লোকসভায় কোনো অধিবেশন বৈধভাবে শুরু করার জন্য প্রয়োজন। তো কত প্রয়োজন? 1/10 শতাংশ। তো চলো পরবর্তী প্রশ্ন দিকে যাব। কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে কোনো বিবাদ দেখা দিলে তা ভারতের সুপ্রিম কোর্টের কোন এখতিয়ারের মধ্যে পড়ে? অর্থাৎ কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে বিবাদ দেখা দিলে তা ভারতের কোন বা তোমাদের ভারতের সুপ্রিম কোর্টের কোন এখতিয়ারের মধ্যে পড়ে? অপশন এ অ্যাপিল এলাকা, অপশন ডি পরামর্শদান এলাকা, অপশন সি মূল এলাকা, অপশন ডি রিট এলাকা। তো কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে কোনো বিবাদ দেখা দিলে তা সুপ্রিম কোর্টে বা ভারতের সুপ্রিম কোর্টে কোন এখতিয়ারের মধ্যে পড়ে? সঠিক উত্তর অপশন সি মূল এলাকার মধ্যে পড়ে। আর্টিকেল কত? আর্টিকেল 131 অর্থাৎ আর্টিকেল 131-এর মধ্যে পড়ে মূল এলাকায়। তো পরবর্তী প্রশ্নটি হচ্ছে ভারতীয় সংবিধানে 11তম তফসিল যা পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সাথে যুক্ত, তাতে পঞ্চায়েত কাজের জন্য মোট কতগুলি বিষয় অন্তর্ভুক্ত রয়েছে? অর্থাৎ ভারতীয় সংবিধান 11তম তফসিলে যা পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সাথে যুক্ত, তাতে পঞ্চায়েত কাজের জন্য মোট কতগুলি বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে? অপশন এ 18টি বিষয়, অপশন বি 22টি বিষয়, অপশন সি 29টা বিষয়, অপশন ডি তোমাদের 32টা বিষয়। তো ভারতীয় সংবিধান 11তম তফসিল যা পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সাথে যুক্ত, তাতে পঞ্চায়েতি কাজের জন্য মোট অপশন সি 29টি বিষয় অন্তর্ভুক্ত হয়েছে। অর্থাৎ 29টি বিষয় কিন্তু অন্তর্ভুক্ত হয়েছে তোমাদের পঞ্চায়েতি রাজ ব্যবস্থায়। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। ভারতের গঠিত জেনারেল কাউন্সিল বা আঞ্চলিক পরিষদগুলির আসলে কী ধরনের সংস্থা? অর্থাৎ ভারতের গঠিত জেনারেল কাউন্সিল বা আঞ্চলিক পরিষদগুলির আসলে কী ধরনের সংস্থা? অপশন এ সাংবিধানিক সংস্থা, অপশন বি বিধিবদ্ধ বা তোমাদের সংবিধিবদ্ধ সংস্থা, অপশন সি সুপ্রিম কোর্টের নির্দেশ গঠিত সংস্থা, অপশন ডি নীতি আয়োগের সাব কমিটি। অর্থাৎ ভারতীয় গঠিত জেনারেল কাউন্সিল বা আঞ্চলিক পরিষদগুলি আসলে কী ধরনের সংস্থা? এটি প্রশ্নটির সঠিক উত্তর কী হবে? তো বন্ধুরা এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন বি বিধিবদ্ধ বা তোমাদের সংবিধিবদ্ধ সংস্থা। তো আশা করি এই প্রশ্নটিও বুঝতে পেরেছো। তো ওইগুলো প্রশ্ন তোমাদের কিন্তু একটু কঠিন লাগতে পারে, তাই বলবো অবশ্যই তোমরা এই প্রশ্নগুলি তোমরা রিলেট করে পড়বে। আশা করি তোমাদের কিন্তু হয়ে যাবে। আর অবশ্যই আমি তোমাদের সুবিধার জন্য, কারণ এগুলি প্রশ্ন একটু কঠিন, সেক্ষেত্রে তোমাদের আগে ইতিহাস, তারপরে তোমাদের ভূগোল, এরপরে তোমাদের পলিটি, এভাবে কিন্তু তোমাদের রেখেছি। তো চলো এখন পরবর্তী প্রশ্নের দিকে যাবো বন্ধুরা। সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে মোট কতজন সদস্য থাকেন? অর্থাৎ সংসদের তোমাদের পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে মোট সদস্য সংখ্যা কতজন থাকেন? অপশন এ 15 জন শুধুমাত্র লোকসভা থেকে, অপশন বি 22 জন 15 জন লোকসভা এবং 7 জন রাজ্যসভা থেকে, অপশন সি তোমাদের 30 জন শুধুমাত্র লোকসভা থেকে, অপশন ডি 21 জন 14 জন লোকসভা এবং 7 জন রাজ্যসভা থেকে। তো সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে মোট অপশন বি 22 জন সদস্য সংখ্যা থাকেন, তার মধ্যে 15 জন হচ্ছেন লোকসভা এবং 7 জন কিন্তু রাজ্যসভা থেকে থাকেন। তো এটাও তোমাদের আনকমন একটা প্রশ্ন, তো অবশ্যই এগুলি প্রশ্ন তোমার খাতার মধ্যে লিখে রাখবে। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদ অনুযায়ী ভারতীয় রাষ্ট্রপতি অর্ডিন্যান্স বা অধ্যাদেশ জারি করতে পারেন? অর্থাৎ ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে অনুযায়ী ভারতের রাষ্ট্রপতি অর্ডিন্যান্স বা অধ্যাদেশ জারি করতে পারেন? অনুচ্ছেদ 72, অনুচ্ছেদ 123, অনুচ্ছেদ 113, অনুচ্ছেদ 143। তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি অনুচ্ছেদ 23। অর্থাৎ ভারতীয় সংবিধানে অনুচ্ছেদ 123 অনুযায়ী ভারতের রাষ্ট্রপতি অর্ডিন্যান্স বা অধ্যাদেশ জারি করতে পারেন। পরবর্তী প্রশ্ন, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে বা অন্যান্য সদস্যকে কে নিযুক্ত করেন? অর্থাৎ ইউনিয়ন পাবলিক কমিশন বা তোমাদের ইউপিএসসি যাকে বলা হয়, এরকম পাবলিক তোমাদের যে সার্ভিসগুলো আছে সেগুলির চেয়ারম্যানকে কে নিয়োগ করেন? অপশন এ ভারতের প্রধানমন্ত্রী, অপশন বি ভারতের প্রধান বিচারপতি, অপশন সি ভারতের রাষ্ট্রপতি, অপশন ডি কেন্দ্রীয় মন্ত্রী। তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি ভারতের রাষ্ট্রপতি, কেননা তিনি ইউপিএসসির চেয়ারম্যান, এছাড়া তোমাদের ক্যাগ সবাইকে কিন্তু তিনি নিযুক্ত করেন বা তিনি মনোনয়ন করেন। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকায় ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে? অর্থাৎ ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকা বা তোমাদের এই ধারণাটি সেটি কোন দেশের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে? অপশন এ কানাডা, অপশন বি আয়ারল্যান্ড, অপশন সি সোভিয়েত ইউনিয়ন বা ইউএসএসআর, অপশন ডি অস্ট্রেলিয়া। তো ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকায় ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে? সঠিক উত্তর কী হবে? তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি অস্ট্রেলিয়া। অর্থাৎ ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকার ধারণাটি মূলত অপশন ডি অস্ট্রেলিয়া দেশের সংবিধান থেকে কিন্তু গ্রহণ করা হয়েছিল। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাবো। আর এই প্রশ্নটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো পরবর্তী প্রশ্নটি হচ্ছে সম্পত্তির অধিকার বা রাইট টু প্রপার্টি কোন প্রধানমন্ত্রীর কার্যকালে মৌলিক অধিকারের মৌলিক তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল? অর্থাৎ সম্পত্তির অধিকার কোন প্রধানমন্ত্রীর কার্যকালে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল? অপশন এ ইন্দিরা গান্ধী, অপশন বি রাজীব গান্ধী, অপশন সি
মোরারজি দেশাই, অপশন ডি ভিপি সিং। তো সম্পত্তির অধিকার কোন প্রধানমন্ত্রীর কার্যকালের মৌলিক অধিকার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে? অপশন সি মোরারজি দেশাই। অর্থাৎ মোরারজি দেশাই প্রধানমন্ত্রীর কার্যকালে মূলত তোমাদের সম্পত্তির অধিকার মৌলিক অধিকার তালিকা থেকে কিন্তু বাদ দেওয়া হয়েছে। আর এটি কত সালে? এটি মূলত তোমাদের 1978 সালে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু এটি করা হয়েছিল। আর এই প্রশ্নটা অবশ্যই বলবো প্রত্যেকটা নোট তোমাদের খাতার মধ্যে এক্সট্রা করে সাইডের মধ্যে লিখে রাখতে। তো পরবর্তী প্রশ্ন, প্রথম ভারতীয় মহিলা হিসেবে কে মর্যাদাপূর্ণ ম্যান বুকার পুরস্কার জয় করেছিলেন? অর্থাৎ প্রথম ভারতীয় মহিলা হিসেবে কে মর্যাদাপূর্ণ ম্যান বুকার পুরস্কার জয় করেছিলেন? অপশন এ কিরণ দেশাই, অপশন বি অরুন্ধতী রায়, অপশন সি ঝুম্পা লাহিড়ী, অপশন ডি অনিতা দেশাই। তো এই প্রশ্নটি সঠিক উত্তর কী হবে? তো বন্ধুরা এই প্রশ্নটি সঠিক উত্তর হচ্ছে অপশন বি অরুন্ধতী রায়। অর্থাৎ প্রথম মহিলা হিসেবে মর্যাদাপূর্ণ ম্যান বুকার পুরস্কার জয় করেছিলেন অরুন্ধতী রায়। আর কোন বইটির জন্য? দ্য গড অফ স্মল থিংস বইটির জন্য। তো আশা করি এই প্রশ্নটি তোমরা বুঝতে পেরেছো। তো চলো এখন তোমাদের পরবর্তী প্রশ্নের দিকে যাব। পরবর্তী প্রশ্নটি হচ্ছে তোমাদের জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন FAO এর সদর দপ্তর কোথায়? অর্থাৎ জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশন এ জেনেভা সুইজারল্যান্ড, অপশন বি প্যারিস ফ্রান্স, অপশন সি রোম ইতালি, অপশন ডি নিউ ইয়র্ক মার্কিন যুক্তরাষ্ট্র। তো জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তর অবস্থিত অপশন সি রোম ও ইতালিতে অবস্থিত। অর্থাৎ তোমাদের ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন রোম ইতালিতে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, সাথিয়া ভারতের কোন রাজ্যের একটি বিখ্যাত শাস্ত্রীয় নৃত্য যা বৈষ্ণব সন্ত শঙ্করদেব কর্তৃক প্রবর্তিত হয়েছিল? অর্থাৎ সাথিয়া ভারতের কোন রাজ্যের বিখ্যাত শাস্ত্রীয় নৃত্য যা তোমাদের বৈষ্ণব সন্ত শঙ্করদেব কর্তৃক প্রবর্তিত হয়েছিল? মণিপুর, উড়িষ্যা, অসম, ত্রিপুরা। সঠিক উত্তর অপশন সি অসম। তো আশা করি এই প্রশ্নটা বুঝতে পেরেছো। তো চলো পরবর্তী প্রশ্ন, শান্তিকালীন সাহসিকতার জন্য ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান কোনটি? শান্তিকালীন সাহসিকতার জন্য ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান কোনটি? অপশন এ পরমবীর চক্র, অপশন বি মহাবীর চক্র, অপশন সি অশোক চক্র, অপশন ডি শৌর্য চক্র। তো শান্তিকালীন সাহসিকতার জন্য ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান কোনটি? তো সঠিক উত্তর হচ্ছে এই প্রশ্নটির অপশন সি অশোক চক্র। অর্থাৎ শান্তিকালীন সাহসিকতার জন্য ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান হচ্ছে অশোক চক্র। তো পরবর্তী প্রশ্ন, প্রাচীন ভারতীয় সাহিত্যে রাজত্বরঙ্গিনী যা কবি কলহন রচনা করেছিলেন মূলত কোন অঞ্চলের ঐতিহাসিক বিবরণ? আবারও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রাচীন ভারতীয় সাহিত্যে রাজত্বরঙ্গিনী এটা রচনা করেছিলেন মূলত কলহন। এই রচনার মূল বা এই যে রচনা করেছিলেন সেটি কোন অঞ্চলের বিবরণ দেওয়া বা কোন অঞ্চলের উপর ভিত্তি করে তৈরি করেছিলেন? অপশন এ মগধ, অপশন বি কাশ্মীর, অপশন সি গুজরাট, অপশন ডি বাংলা। তো এটা তোমাদের শিওর শর্ট প্রশ্ন আসতে পারে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি কাশ্মীর। এটা কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই বলবো খাতার মধ্যে লিখে রাখতে। পরবর্তী প্রশ্ন, 1971 সালে স্বাক্ষরিত আন্তর্জাতিক রামসার কনভেনশন মূলত নিচের কোনটি সংরক্ষণের সাথে যুক্ত? অর্থাৎ 1971 সালে স্বাক্ষরিত আন্তর্জাতিক রামসার কনভেনশন মূলত নিচের কোনটি সংরক্ষণের সাথে যুক্ত? অপশন এ পরিযায়ী পাখি, অপশন বি ওজোন স্তর, অপশন সি জলাভূমি, অপশন ডি বাঘ সংরক্ষণ। তো 1971 সালে স্বাক্ষরিত আন্তর্জাতিক রামসার কনভেনশন অপশন সি জলাভূমি সংরক্ষণের সাথে যুক্ত। অর্থাৎ রামসার কনভেনশন মূলত জলাভূমি কিন্তু সংরক্ষণের সাথে যুক্ত। আর সেটি কত সালে? 1971 সালে স্বাক্ষরিত। পরবর্তী প্রশ্ন, প্রতি বছর আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস বিশ্বব্যাপী কবে পালিত হয়? অর্থাৎ প্রতি বছর আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস বিশ্বব্যাপী কবে পালিত হয়? 5 জুন, অপশন বি 22 এপ্রিল, অপশন সি তোমাদের 22 মে, অপশন ডি তোমাদের 16 সেপ্টেম্বর। তো প্রতি বছর আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস বা ইন্টারন্যাশনাল ডে ফর বায়োলজি ডাইভার্সিটি পালিত হয় অপশন সি তোমাদের 22 মে পালিত হয় ইন্টারন্যাশনাল ডে ফর বায়োলজিক্যাল ডাইভার্সিটি। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি দক্ষিণ কোরিয়ার সরকারি মুদ্রার নাম? নিচের কোনটি দক্ষিণ কোরিয়ার সরকারি মুদ্রার নাম? অপশন এ ইউএন, অপশন বি ইউয়ান, অপশন সি ওন, অপশন ডি রিঙ্গিত। তো নিচের কোনটি দক্ষিণ কোরিয়ার সরকারি মুদ্রার নাম? অর্থাৎ দক্ষিণ কোরিয়ার সরকারি মুদ্রার নাম কি? সঠিক উত্তর অপশন সি ওন। অর্থাৎ দক্ষিণ কোরিয়ার সরকারি মুদ্রার নাম হচ্ছে ওন। তো চলো এখন পরবর্তী প্রশ্নের দিকে যাব। পরবর্তী প্রশ্নটি কি? পরবর্তী প্রশ্নটি হচ্ছে ভারতের বিখ্যাত সাংস্কৃতিক উৎসব হর্নবিল ফেস্টিভ্যাল প্রতি বছর ডিসেম্বরের শুরুতে কোন রাজ্যে পালিত হয়? অর্থাৎ প্রতি বছর ডিসেম্বরের শুরুতে ভারতের বিখ্যাত সাংস্কৃতিক উৎসব হর্নবিল
মানে উৎসব সেটি কোন রাজ্যে পালিত হয়? অপশন এ মিজোরাম, অপশন বি মেঘালয়, অপশন সি নাগাল্যান্ড, অপশন ডি অরুণাচল প্রদেশ। তো ভারতের বিখ্যাত সাংস্কৃতিক উৎসব হর্নবিল ফেস্টিভ্যাল প্রতি বছর ডিসেম্বরের শুরুতে নাগাল্যান্ড রাজ্যে কিন্তু পালিত হয়, অর্থাৎ হর্নবিল উৎসব তোমাদের মূলত নাগাল্যান্ড রাজ্যে পালিত হয়। পরবর্তী প্রশ্ন দিকে যাব। বুলি শব্দটি নিচের কোন আন্তর্জাতিক খেলার সাথে যুক্ত? বুলি শব্দটি নিচের কোন আন্তর্জাতিক খেলার সাথে যুক্ত? ফুটবল, বাস্কেটবল, লন টেনিস, অপশন ডি ফিল্ড হকি। তো বুলি শব্দটি নিচের কোন আন্তর্জাতিক খেলার সাথে যুক্ত? ফুটবল, বাস্কেটবল, লন টেনিস, ফিল্ড হকি। সঠিক উত্তর অপশন ডি ফিল্ড হকির সাথে বুলি শব্দটি কিন্তু যুক্ত। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। অলিম্পিকের ইতিহাসে প্রথম কোন ভারতীয় ক্রীড়াবিদ ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণপদক জয় করেছিলেন? অপশন এ মিলখা সিং, অপশন বি কেডি যাদব, অপশন সি অভিনব বিন্দ্রা, অপশন ডি নীরজ চোপড়া। তো অলিম্পিকের ইতিহাসে প্রথম ভারতীয় ক্রীড়াবিদ ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণপদক জয় করেছিলেন। সঠিক উত্তর অপশন সি অভিনব বিন্দ্রা। 2008 সালে বেজিং অলিম্পিক অর্থাৎ চীনে হয়েছিল এই তোমাদের অলিম্পিক, সেটা কিন্তু জয়ী হয়েছিলেন বা তোমাদের ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণপদক জয়ী করেছিলেন অভিনব বিন্দ্রা 2008 সালে। পরবর্তী প্রশ্ন, নাসা এবং ইসরো যৌথ উদ্যোগে তৈরি পৃথিবীর পৃষ্ঠভাগ গভীরভাবে পর্যবেক্ষণকারী স্যাটেলাইট মিশনটির নাম কি, যা সম্প্রতি উৎক্ষেপণের জন্য প্রস্তুত করা হয়েছে? অর্থাৎ নাসা এবং ইসরো যৌথ উদ্যোগে তৈরি পৃথিবীর পৃষ্ঠভাগ গভীরভাবে পর্যবেক্ষণকারী স্যাটেলাইট মিশনটির নাম কি, যা সম্প্রতি উৎক্ষেপণের জন্য প্রস্তুত করা হয়েছিল? অপশন এ লুপেক্স, অপশন বি তৃষ্ণা, অপশন সি নিসার, অপশন ডি তোমাদের মঙ্গল 2। তো সঠিক উত্তর কী হবে? তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি নিসার। অর্থাৎ নাসা এবং ইসরো যৌথ উদ্যোগে তৈরি পৃথিবীর পৃষ্ঠভাগে গভীরভাবে পর্যবেক্ষণকারী স্যাটেলাইট মিশনটির নাম হচ্ছে নিসার, যার ফুল ফর্ম হচ্ছে নাসা ইসরো সাইন্থেটিক অ্যাপারচার রেডার। তো আশা করি এই প্রশ্নটি তোমরা বুঝতে পেরেছো এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর এটা কিন্তু তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য একটা স্পেশাল কোশ্চেন তোমাদের দিলাম। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। পরবর্তী প্রশ্নটি হচ্ছে সম্প্রতি ব্রিক্স গোষ্ঠীর সম্প্রসারণ ঘটেছে, অর্থাৎ সম্প্রতি তোমাদের ব্রিক্স গোষ্ঠীর সম্প্রসারণ ঘটেছে। নিচের কোন দেশটি নতুন সম্প্রসারিত জোটে যোগদানের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে বা যোগ দেয়নি? অপশন এ ইরান, অপশন বি মিশর, অপশন সি ইথিওপিয়া, অপশন ডি আর্জেন্টিনা। তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি আর্জেন্টিনা। অর্থাৎ সম্প্রতি ব্রিক্স গোষ্ঠীর সম্প্রসারণ ঘটেছে, নিচের আর্জেন্টিনা দেশটি নতুন সম্প্রসারিত জোটে যোগদানে আমন্ত্রণ করেনি বা যোগ দেয়নি, আসল কথা। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাবো এখন। পরবর্তী প্রশ্নটি হচ্ছে 2026 সালে ফিফা পুরুষদের ফুটবল বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো 3টি দেশে যৌথভাবে আয়োজিত হতে চলেছে। অর্থাৎ 2026 সালে যে ফিফা তোমাদের পুরুষদের বিশ্বকাপ হতে চলেছে, ফুটবল বিশ্বকাপ আর কি, সেটি ইতিহাসে কিন্তু প্রথমবারের মতো 3টি দেশের মধ্যে আয়োজিত হতে চলেছে। কিন্তু এই 3টি দেশের নাম কি বা এই 3টি কোন কোন দেশে আয়োজিত হতে চলেছে? অপশন এ স্পেন, পর্তুগাল, মরক্কো, অপশন বি মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো, অপশন সি দক্ষিণ কোরিয়া, জাপান, চীন, অপশন ডি ইংল্যান্ড, ওয়েলস এবং তোমাদের স্কটল্যান্ড। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন বি মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং তোমাদের মেক্সিকোতে এই প্রথমবারের মতো তোমাদের ফিফা বিশ্বকাপ হতে চলেছে যৌথভাবে। পরবর্তী প্রশ্ন, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইউএনডিপি কর্তৃক প্রকাশিত সর্বশেষ মানব উন্নয়ন সূচকের কোন দেশটি শীর্ষস্থানে অধিকার করেছে? অপশন এ সুইজারল্যান্ড, অপশন বি ডেনমার্ক, অপশন সি আইসল্যান্ড, অপশন ডি সিঙ্গাপুর। তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ সুইজারল্যান্ড। অর্থাৎ তোমাদের ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম কর্তৃক প্রকাশিত সর্বশেষ মানব উন্নয়ন সূচকের সর্বশেষ যেই দেশটি শীর্ষস্থানে রয়েছে সেই দেশের নাম হচ্ছে সুইজারল্যান্ড। পরবর্তী প্রশ্ন, 2026 সালে জাতিসংঘের জলবায়ু সম্মেলন COP31 আয়োজন করার জন্য কোন দেশ প্রধান প্রস্তাবক হিসেবে সামনে এসেছে? অপশন এ অস্ট্রেলিয়া, অপশন বি যুক্তরাষ্ট্র, অপশন সি জাপান, অপশন ডি দক্ষিণ কোরিয়া। তো 2026 সালে জাতিসংঘের জলবায়ু সম্মেলন COP31 আয়োজন করার জন্য কোন দেশ প্রধান প্রস্তাবক হিসেবে সামনে এসেছে? এই 4টি দেশের মধ্যে কোনটি সঠিক হবে? তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ অস্ট্রেলিয়া। অর্থাৎ তোমাদের 2026 সালে জাতিসংঘের জলবায়ু সম্মেলন COP31 আয়োজন করার জন্য তোমাদের অস্ট্রেলিয়া দেশ প্রধান প্রস্তাবক হিসেবে সামনে এসেছে। পরবর্তী প্রশ্ন, 2025 সালে মর্যাদাপূর্ণ G7 শীর্ষ সম্মেলন কোন দেশে আয়োজিত হবে বলে নির্ধারিত হয়েছে? অর্থাৎ 2025 সালে মর্যাদাপূর্ণ G7 শীর্ষ সম্মেলন কোন দেশে আয়োজিত হবে বলে নির্ধারণ করা হয়েছে? এই 4টি অপশনের কোনটি সঠিক হবে? ইতালি, কানাডা, ফ্রান্স, জার্মানি। তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি কানাডা। অর্থাৎ তোমাদের কানাডায় ফ্রান্সিসকো বা অন্য শহরে তোমাদের কিন্তু 2025 সালে G7 সম্মেলন অনুষ্ঠিত হবে।
তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, সাম্প্রতিক 58তম জ্ঞানপীঠ পুরস্কার সাহিত্যিক অবদানের জন্য কাদের প্রদান করা হয়েছে? অর্থাৎ সাম্প্রতিক 58তম জ্ঞানপীঠ পুরস্কারের সাহিত্যিক অবদানের জন্য কাদের প্রদান করা হয়েছে? অপশন এ অমিতাভ ঘোষ এবং দামোদর মাউজো, অপশন বি গুলজার এবং জগৎগুরু রাম ভদ্রাচার্য, অপশন সি নীলমণি ফুকন এবং অক্তিতম অচ্যুতন নমথিরি, অপশন ডি শঙ্খ ঘোষ এবং অমৃতা প্রীতম। তো এটাও কিন্তু তোমাদের একটা কঠিন প্রশ্ন এবং তোমাদের ডিপ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন, তো এটা তোমাদের পরীক্ষা কিন্তু আসতে পারে। তো সঠিক উত্তর হচ্ছে অপশন গুলজার এবং তোমাদের জগৎগুরু রামভদ্রাচার্য। অর্থাৎ সাম্প্রতিক 58তম জ্ঞানপীঠ পুরস্কার সাহিত্যিক অবদানের জন্য কাদের প্রদান করা হয়েছে? অপশন বি গুলজার এবং জগৎগুরু রামভদ্রাচার্যকে প্রদান করা হয়েছে 58তম জ্ঞানপীঠ পুরস্কার। তো চলো পরবর্তী প্রশ্ন, ভারতীয় নৌবাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রজেক্ট 71I নিচের কোন সামরিক সরঞ্জামটি দেশীয় প্রযুক্তিতে নির্মাণের সাথে যুক্ত? অর্থাৎ ভারতীয় নৌবাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রজেক্ট 75I নিচের কোন সামরিক সরঞ্জামটি দেশীয় প্রযুক্তিতে নির্মাণের সাথে যুক্ত? অপশন এ এয়ারক্রাফট ক্যারিয়ার, অপশন বি পারমাণবিক সাবমেরিন, অপশন সি স্টিল ফ্রিগেট, অপশন ডি ডিজেল ইলেকট্রিক সাবমেরিন। তো ভারতীয় নৌবাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রজেক্ট 75I নিচের কোন সামরিক সরঞ্জামটি দেশীয় প্রযুক্তিতে নির্মাণের সাথে যুক্ত? সঠিক উত্তর কী হবে এই প্রশ্নটির? তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন ডি ডিজেল ইলেকট্রিক সাবমেরিন। অর্থাৎ ভারতীয় নৌবাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রজেক্ট 75I নিচের তোমাদের ডিজেল ইলেকট্রিক সাবমেরিন সরঞ্জাম দেশীয় প্রযুক্তি নির্মাণের সাথে যুক্ত। পরবর্তী প্রশ্ন, সাম্প্রতিক নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে ইন্দোনেশিয়ার নতুন রাষ্ট্রপতি হিসেবে কে দায়িত্ব গ্রহণ করেছে? অপশন এ জোকো উইদোদো, অপশন সি প্রভো সুবিয়ান্তো, অপশন সি আনোয়ার ইব্রাহিম, অপশন ডি লি সিয়েন লুং। তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি প্রাভো সুবিয়ান্তো সাম্প্রতিক নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে ইন্দোনেশিয়ার নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছে। তো চলো আজকের ভিডিওর সর্বশেষ প্রশ্ন, এবং তোমাদের আজকে একটু ভিডিওটা লেন্দি হয়ে গেছে, সেক্ষেত্রে আজকে সর্বশেষ প্রশ্ন তোমাদের, পেট্রোল ডিজেলের বিকল্প হিসেবে পরিচ্ছন্ন জ্বালানি ব্যবহার বাড়াতে ভারতের উদ্যোগে গ্লোবাল বায়োফুয়েল এয়ারলাইন্স কোন আন্তর্জাতিক সম্মেলনের মধ্যে প্রথম চালু করা হয়েছিল? অপশন এ COP28 সম্মেলন দুবাই, অপশন বি G20 শীর্ষ সম্মেলন নয়াদিল্লি, অপশন সি ব্রিক্স সম্মেলন তোমাদের জোহেন্সবার্গ, অপশন ডি কোয়াড সামিট টোকিও। তো পেট্রোল ডিজেলের বিকল্প হিসেবে পরিচ্ছন্ন জ্বালানি বাড়াতে বা ব্যবহারে বাড়াতে ভারতের উদ্যোগে কোন আন্তর্জাতিক সম্মেলনের মধ্যে প্রথম চালু করা হয়েছিল তোমাদের গ্লোবাল বায়োফুয়েল অ্যালায়েন্স? সঠিক উত্তর অপশন বি G20 শীর্ষ সম্মেলন নয়াদিল্লি। তো বন্ধুরা, আশা করি তোমাদের আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখেছো, আর আজকের ভিডিওটা তোমাদের বুঝতেই পেরেছো প্রত্যেকটা প্রশ্ন কেমন রেখেছি, আর প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই বলবো মনোযোগ সহকারে প্রত্যেকটা প্রশ্ন খাতার মধ্যে লিখে রাখতে, আর অবশ্যই বলবো ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিতে বা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে নিতে পারো। ডেসক্রিপশন বক্সে তোমাদের দুটারই লিঙ্ক দেওয়া আছে, তো তোমার টেলিগ্রাম অথবা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা তোমাদের দুটাতে জয়েন হয়ে নিতে পারো, কেননা আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আর তোমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু তোমাদের এইসব PDF দিয়ে থাকি, এছাড়া বিভিন্ন আপডেট তোমাদের আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি। তো আশা রাখবো তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে, আর অবশ্যই বলবো একটা ছোট্ট কমেন্ট করে যাও এই ভিডিওর পরিপ্রেক্ষিতে। তো চলো আজকের জন্য বাই বাই, নেক্সট কোনো ভিডিও তোমাদের সাথে আবার PSC ক্লাসে দেখা হচ্ছে। তো চলো আজকের জন্য বাই বাই।